টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি দেখবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে কথা বলবো, বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো, কারণ অনেক প্রশ্ন জানার আছে আমাদের দর্শকদের। যারা এখানে কমিউনিটিতে আমরা আছি তাদেরও নানান প্রশ্ন থাকে, সেই ধরনের প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। যে এবং বিশেষ করে যে বিষয়টি নিয়ে আজকে তারা প্রায়শই আমাদেরকে প্রশ্ন করে থাকেন, অনেক সময় আমাদের কাছে ব্যক্তিগতভাবেও বলে থাকেন যে ঢাকাস্থ আমেরিকান এম্বাসির ইমিগ্রেন্ট ভিসার সর্বশেষ পরিস্থিতি কি আছে, কেন এত দেরি হচ্ছে, কি কারণে আমরা যদি ধরে F1, F2, F2B, F3, F4 বিভিন্ন ক্যাটাগরির যে ভিসা আছে কেন দেরি হয় ইত্যাদি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরে তো আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মঈন চৌধুরী, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড ম্যালপ্র্যাকটিস ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ কুইন্স কাউন্টি এবং সুপ্রিম কোর্ট বারের সদস্য। জনাব অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, সুন্দর উপস্থাপনা করার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে ব্যস্ততা উপেক্ষা করে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনি আলোচনা করবেন, সেটি আপনি নিশ্চয়ই ইতোমধ্যে শুনেছেন। তবে আলোচনা শুরু করার আগে আপনাকে স্বাগত জানাতে চাই, আপনাকে অভিনন্দন জানাতে চাই, আপনাকে আশীর্বাদ জানাতে চাই যে আজকে আপনার শুভ জন্মদিন। আপনার জন্মদিনে আপনাকে স্বাগত জানাই আবারও। ধন্যবাদ রানা ভাই। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের অতিথির শুভ জন্মদিন, আপনারাও তার জন্য দোয়া কামনা করেন, তাকেও শুভেচ্ছার ফুল দিয়ে তাকে অভিনন্দন জানাবেন, এটা আমরা আশা করি। তো অ্যাটর্নি মঈন চৌধুরী, আমরা যেটা কথা বলছিলাম যে বিভিন্ন সময় আমরা মানুষের কাছ থেকে প্রশ্ন পেয়ে থাকি, ব্যক্তিগতভাবে পাই, টেলিফোনে পাই। আর আপনি তো যেহেতু এই পেশার সঙ্গে জড়িত, আপনি তো প্রতিনিয়ত ফেস করেন যে আমাদের বিশেষ করে যে ভিসাগুলো যেগুলো খুব পরিচিত ভিসা, F1, F2A, F2B, F3, F4 ইত্যাদি ভিসাগুলোর ক্ষেত্রে মানুষ দিনের পর দিন, বছরের পর বছর অপেক্ষা করছে, অপেক্ষার যন্ত্রণায়, মানে এগুলো আসলে বলার মতো নয়। তো সেরকম অবস্থায় ঢাকা এমবেসির কথা অনেকেই জানতে চায় যে আসলে সেখানে দেরিটা কোথায় হচ্ছে, ঢাকা এমবেসির অবস্থা কি, এটা যদি আপনি একটু পর্যালোচনা করে বলেন, তারপরে আমরা অন্যান্য বিষয়গুলোতে আসব। ধন্যবাদ রানা ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ সুন্দর উপস্থাপনা করার জন্য, আমাকে উইশ করার জন্য। এবং আমি আরও বলতে চাই যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় উইশ করছেন সবাইকে ধন্যবাদ। আরেকটা বলতে চাই, বাংলাদেশ ল সোসাইটির নেতৃবৃন্দ আমার জন্য অপেক্ষা করছে, ফুল নিয়ে ডিনার নিয়ে যেতে পারছি না, কারণ আমি কমিটেড এখানে আসার জন্য। আমি সবসময় প্রফেশনটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি, নাম্বার 1। নাম্বার 2 হলো আপনি যে কথাগুলো বলছেন এখন এমবেসিতে কেন দেরি হচ্ছে। আপনারা জানেন এমনিতেই এমবেসিতে ব্যাকলগ ছিল এবং আছে, তার উপরে গত 2 সপ্তাহ যাবৎ আনুমানিক যেই রকম বাংলাদেশের অবস্থা, ইন্টারনেট কানেকশন না থাকাতে আপনারা কিন্তু আরও অনেক পিছিয়ে যাচ্ছেন। কারণ হচ্ছে এই 2 সপ্তাহের যে স্কেজুলগুলো ছিল সবগুলো রিস্কেজুল করা হচ্ছে। আমরা খবর, আপনারা তো হয়তো নিজেদের কেস নিয়ে ব্যস্ত, কিন্তু আমরা তো সবার কেস নিয়ে কাজ করি। তো আমাদের কাছে কল আসছে, ওই যেই কতদিন বন্ধ ছিল অনেকের তখন ইন্টারভিউ ছিল, তো এগুলা কিন্তু রিস্কেজুল হয়ে যাচ্ছে, এখনও কিন্তু তারা স্কেজুল দিতে পারছে না। তারপরে ট্যুরিস্ট ভিসা যারা ছিল ওইগুলো স্কেজুল পাচ্ছে না। সো যেই কারণে সব মিলিয়ে আমরা একটু খুব দুশ্চিন্তার মধ্যেই আছে জনগণ, থাকারই কথা। স্পেশালি যারা
খুব বেশি দুশ্চিন্তা আছেন, যারা এজ আউট হয়ে যাচ্ছেন, আপনারা সিএসপি নিয়ে আমরা গত কয়েক বছর যাবৎ কথা বলে যাচ্ছি, আমি এবং আমার কলিগ যারা অ্যাটর্নিরা আছেন তারাই কথা বলে যাচ্ছেন, কিন্তু এই জিনিসটা এখন খুব প্রখর আকার ধারণ করছে। এখন দেখা যাচ্ছে অনেকেরই যারা আপনার প্যারেন্টসের সাথে মাইনর হিসেবে ছিল, এমনকি 24-25 বছর বয়সে আসার কথা ছিল, যেহেতু সিএসপি রুলটা আমরা 21 বছর থেকে এক্সটেন্ড হয় অ্যাপ্রুভাল টাইমের, আর প্রায়োরিটি ডেট প্লাস রিসিভ নোটিশ এবং অ্যাপ্রুভাল নোটিশের ডিফারেন্সের ভিত্তিতে ওরাও কিন্তু এখন বাদ পড়ে যাচ্ছে। তো এটা আসলে কারোই দোষ বলা যাবে না। আমরা অনেক কেস পাচ্ছি, এর মধ্যে সব কিছু হচ্ছে না, আমরা ট্রাই করি সব কিছু লিগেল নোটিশের মাধ্যমে সমাধান করা। অনেকগুলো হচ্ছে, আবার অনেকগুলো হচ্ছে না, কারণ যেগুলো খুব বেশি লেট হয়ে যায় এগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম। বাট উই ট্রাই এবং চেষ্টা করি ইমিডিয়েটলি এই কাজগুলা করার জন্য, এক্সপারেট করার জন্য এবং নোটিশ দেওয়ার জন্য। এই যারা হয়ে যাচ্ছে বা হবে তারা যেন ওইটার আওতায় থাকে, এটা খুব খুব বেশি এখন দুশ্চিন্তার কারণ অনেকে দেখা যাচ্ছে যে এমন হচ্ছে তারা ইন্টারভিউর আগে তাদের এলিয়েন নাম্বার পড়ে গিয়েছে, তাদের মেডিকেল হয়ে গেছে, ফি সব কিছু পেয়ে আগের দিন বললো, ইমেল করে বললো যে তোমার ছেলেকে বা মেয়েকে আসতে হবে না, নিয়ে এসো না, তারা তোমার সিএসপি রুলটা এলিজিবল না। সো এই ক্ষেত্রে খুব দুশ্চিন্তার কারণ, তারা খুব ফ্রাস্ট্রেটেড এবং অনেক সময় দেখা যায় যে অনেকে চলে আসছে অলরেডি, প্যারেন্টসকে বলছে তোমার এই ছেলে বা মেয়ে আমরা দিতে পারবো না, তখন প্যারেন্টস ভিসা নিয়ে চলে আসছে। তো ভিসা নিয়ে চলে আসার মানে তারা এটা অ্যাকসেপ্ট করেছে যে হ্যাঁ ঠিক আছে ওইটার দরকার নাই, আবার কথা বুঝছেন যে ঠিক আছে ওকে রেখেই চলে যাব। তখন এসে আমাদের কাছে বলতেছে যে স্যার এখন কি করব। তো উনি তো অলরেডি ভিসা নিয়ে চলে আসছে বা ভিসা পেয়ে গেছে, তো ওরা এসে আবার বাচ্চার জন্য অ্যাপ্লাই করে। কিন্তু যদি আগে জানা যায় তখন ট্রাইটা করলে একটু সহজে ট্রাই করা যায়। অনেকে বলে পরবর্তী পদক্ষেপ কি, আর কোনো পদক্ষেপ করে আসলে খুব একটা বেনিফিট হয় না, কিন্তু আগেই যা করা উচিত বলে মনে করি। আবার অনেকে এখন আসছে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে আছে, দেখা গেল যে একটা ফ্যামিলি ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছিল বা মা বাবা তার সন্তানের জন্য সন্তানের জন্য অ্যাপ্লাই করেছিল, দেখা যাচ্ছে যে একটি ফ্যামিলির 4 জনকে ভিসা দিল, 5 নম্বর একজন প্যারেন্টসকে ভিসা দেয় নাই, তারা ওকে রেখেই চলে আসছে। কেন চলে আসছে? কারণ তাদেরকে বলা হচ্ছে যে তোমরা নিলে না, ওটার সময় লাগবে। সে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং আছে, ওই ক্ষেত্রে লিগেল নোটিশ দিতে হয়, দেওয়ার পরে দেখা যেন ফলো আপ করতে পারি। তো এক্ষেত্রে আপনি যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসের কথা বললেন, তো এই যে তারপরে আপনি বললেন যে এখন আবার দেশে কোটা আন্দোলন চলছে, এমনিতেই আমরা জানি যে 2020-এর কোভিড পরবর্তী সময় একটা ব্যাকলগ আছে ঢাকার এমবাসিতে বা পুরো ইমিগ্রেশন সিস্টেমেই। তার ক্ষেত্রে এখন শুধুমাত্র দেখা যাচ্ছে যে আবার যেটা বললেন যে ঢাকার এই কোটা আন্দোলনের কারণে অনেক স্কেজুল বাতিল হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তো সুপার ফ্রাইডে তো এই ব্যাকলগ কাটানোর জন্য ব্যবস্থা নিয়েছে, সে সুবিধাটা তো আছে। সুপার ফ্রাইডে তো এটা তো লিমিটেশন আছে, তাই না? এই যে সুপার ফ্রাইডের পরে যে এখন যারা ব্যাকলগ হয়ে গেছে তারা যাদেরকে রিস্ক, তারাও তো পিছিয়ে যাচ্ছে না, আরো মানে এক্সপায়ারের মধ্যে এক্সপায়ার আছে আবার। সো এটা হচ্ছে বুঝতে হবে আপনাকে, ব্যাকলগ তো অনেক ছিল, তো ওইগুলা কাটিয়ে তো একটু সময় লাগবে। কিন্তু কনসার্ন হচ্ছে এটাই, অনেকের ক্ষেত্রে একদিন হচ্ছে অনেক বেশি সময়। যারা ধরেন 21 বছর সিএসপি রুলের আন্ডারে পড়ে না, তাদের জন্য একদিনও, তাদের জন্য এক সপ্তাহ, তাদের জন্য অনেক দিন, কারণ তারা একদিনে তারা বাদ পড়ে যাচ্ছে। কিন্তু সো জিনিসগুলো আমাদের খুব খুব একটা দুশ্চিন্তার কারণ, এবং কিছু করার নেই এই মুহূর্তে। নোটিশ দেওয়া ছাড়া আমরা চেষ্টা করি, ও 50% হয়, 50% হচ্ছে না। আই ট্রাই মাই বেস্ট। অনেক ধন্যবাদ। তো ইতোমধ্যে আপনাকে সুলিন নিহা, শারমিন ইসলাম আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, এবং আশরাফ একজন ফেসবুকে প্রশ্ন রেখেছেন। আমি বলতে চাই কারণ ফেসবুকে প্রশ্ন বেশিক্ষণ থাকে না, তো সে কারণেই প্রশ্নটি একটু আলোচনা করতে চাই। যে সেটি হচ্ছে যে উনি বলছেন যে আমেরিকায় অ্যাসাইলাম সিকার যারা আছেন এবং যাদের এক্সিস্টিং কেসগুলো পেন্ডিং আছে এবং অনেকে ফাইনাল হিয়ারিং ডেটের অপেক্ষায় আছেন, তো প্রশ্ন করছেন যে তাদের ফাইনাল হিয়ারিংয়ের ডেট আসার আগে কোনো সমস্যায় পড়বেন কি না, বা ইমিগ্রেশন কঠিন হলে তারা ট্রাম্পের উদাহরণ দিয়েছেন, তিনি যে ট্রাম্প ক্ষমতায় আসলে অনেকের বাতিল করবেন, ইমিগ্রেশন কঠিন হলে তারা
কিরকম নেতিবাচক সমস্যার সম্মুখীন হতে পারেন এই ব্যাপারে যদি কিছু। ধন্যবাদ। আমি এই জিনিসটা খুব সহজভাবে বলে দিচ্ছি আপনাদেরকে, কারণ অনেকে দেখা যায় এমনভাবে টিভিতে এসে ভয় দেখায় যে মনে হয় যে কালকে সরকার শেষ হয়ে যাবে, আর রিপাবলিকান আসলে মনে হয় আমেরিকা ধ্বংস হয়ে যাচ্ছে। আমি ডেমোক্রেট ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ, আমি আপনাদেরকে বলছি এত কোনো খুব একটা ড্রাস্টিক চেঞ্জ হয় না এই দেশে। আপনারা এত ভয়ের কোনো কারণ নাই। দুশ্চিন্তায় আপনারা প্রেশার হাই হয়ে যাচ্ছে, ডায়াবেটিক হাই হয়ে যাচ্ছে, সব কিছু ব্লাড প্রেশার হয়ে যাচ্ছে, ইটস নট গুড। আপনাদের এই দেশে আছেন, এই দেশের সব কিছুই ভালো, এমনকি সরকার পরিবর্তনের যা জেনুইন কেসের কখনো কোনো সমস্যা হয় না। আমরা ট্রাম্পের প্রশাসনে আমরা অনেক কেস উইন করেছি। এমন না যে ট্রাম্প আসলে আপনাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, এরকম কোনো নিয়ম নাই। ট্রাম্পের ওই কোনো আমেরিকার প্রেসিডেন্টের আসলে কোনো ক্ষমতাই নাই। যারা ভিতরে একবার আশ্রয় নিয়ে আছেন তাদেরকে উইদাউট ডিউ প্রসেস কোনো কিছুর করার ক্ষমতা এই দেশের রাষ্ট্রপতির নাই। আপনাকে কোর্টের মাধ্যমেই করতে হবে। তো সেখানে তো তার ফাইনাল হিয়ারিং এর ডেট পড়েছে, কিছু কোনো কিছু কোর্ট আপনাকে যদি আপনার মেরিট কেসে মেরিট থাকে আপনি উইন করবেন। ট্রাম্পের আমলে প্রচুর কেস আমরা উইন করছি, এবং এখনো যে সবাই যে সব কেস উইন করছে এমন না, দু একটা কেস তো লুজ হচ্ছে। কারণ হচ্ছে ইটস অল অ্যাবাউট ইউ, ডকুমেন্ট যদি যথাযথভাবে না থাকে, অল অ্যাবাউট ইউ, এবং আপনাকেই প্রশ্ন করা হবে। আমরা তো আপনাকে রেডি করে দিচ্ছি, প্রশ্ন আপনার হাতে, উত্তর আপনার হাতে, এবং আপনি যদি ম্যাচ আপ না করেন আপনার কেস নিশ্চিত উইন, এটা তো আমি বলতে পারি। কিন্তু সমস্যা ক্লায়েন্টরাই মানে ভয়ে বা উল্টা পাল্টা বলতে থাকে, বা ডকুমেন্টের সাথে আপনার অ্যাটর্নি হয়তো হাজার হাজার কেস করে, যে কারণে আপনাকে পার্সোনাল সময় দেওয়া সম্ভব হয় না, ডকুমেন্ট ভুল থাকে, যে কারণে ইনকনসিস্টেন্স হয়ে যায়, আপনার স্টেটমেন্টের সাথে আপনার ডকুমেন্টের মিল থাকে না। নাহলে জাজের বিরুদ্ধে আমরা আপিল করছি। কেন করছি? কারণ জাজে ভুল করলে জাজের বিরুদ্ধে আপিল হচ্ছে। আপনাদের কয়েকটা দরজা খোলা, জাজে ভুল করলে আপিল করবেন বিআইতে, বিআইয়ের পরে সার্কিট করে যাবেন, আপনাদের তো দরজা খোলা। কিন্তু যদি আপনি ডকুমেন্টে প্রিপেয়ার করেন ভুলভাবে, যেটা আপনার আপিল করার সুযোগ, আপিল আমরা ওখানে অনেক আপিল কেস দেখে, আমরা অনেক আপিল কেস আসে যেগুলো বিআইতে আপিল দেখছি, মানে ডকুমেন্ট সে কি বলছে তার স্টেটমেন্ট ডকুমেন্টের কোনো মিল নাই, তখন আপনি হলে আপনি তো ডিনাই করবেন এই কেস। তো এক্ষেত্রে আপনারা অনেকেই করে কি খুব সস্তায়, ভাই আপনি করেন, উনি তো অনেক সস্তায় কাজ, সস্তা করেন, তো সে সময় দিচ্ছে না, সেখানে নাম্বার বাড়াচ্ছে। তো আপনার বেটার আপনি যার কাছে যাবেন না কেন, আপনার বুঝতে হবে আপনার কেসে সময় দেওয়া হচ্ছে কিনা, এবং আপনারটা প্রপারলি প্রসেস করা হচ্ছে কিনা। ফাইল করা মানে উইন করা না, ফাইলটা সঠিকভাবে ফাইল করলে আপনি উইন করার সম্ভাবনা বেশি। সো এই ক্ষেত্রে এটাই বলবো, আপনারা বায়ার্স ব্যবহার, আপনারা যখনই যে যা সার্ভিসটা নিচ্ছেন আপনারা সতর্ক থাকবেন, কার সার্ভিস কেমন নিচ্ছেন। অনেক ধন্যবাদ জনাব আশরাফ। আসলে আপনি যে ভয়টা পাচ্ছেন, এই ধরনের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আদালত কর্তৃক আপনার আমেরিকা সরকার বদল হবে। আমি 2 যুগের সময় ধরে প্র্যাকটিস করছি, এমন কোনো সময় শুনি নাই যে সব সপ্তাহে দেখবেন আপনার কাগজ খুললে নিউজ ইমিগ্রেশন এই হচ্ছে সেই হচ্ছে, আসলে কিছুই হচ্ছে না, আবার যা হচ্ছে তাও লিমিটেড হচ্ছে। তো ঢালাওভাবে কেউ কিছু পায় না, আসার পর থেকে আমি দেখি নাই, এই পর্যন্ত প্র্যাকটিস করছি 2 যুগের সময় ধরে। আপনি তো টিভিতে দেখতেছেন, একই কথা বারবার বলতেছি আমরা, আপনি বলতেছেন, কিন্তু আলটিমেটলি ট্রাম্পের সময় থেকে আপনি দেখছেন কিন্তু খুব একটা যে পরিবর্তন এরকম না, কিন্তু নীতিগত পরিবর্তন ঠিকই থাকে। ওইটা কংগ্রেসে ফাইট হয়, এই বর্ডার নিয়ে ক্লোজ করবে, ওপেন করবে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আবার দেখা যায় ইমিগ্রেশনটা একটা ভোটের সময় বিশাল একটা রাজনীতির খেলা। আমেরিকার রাজনীতিতে মানে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে এটা একটা বিশাল একটা ফ্যাক্টর। ওইটা দিয়ে ভোটে জয়ী হয়, আবার এটা নষ্ট করে, আবার ঠিক করে, সেটা খেলা চলবে। আপনারা জাস্ট ওয়েট ফর দ্য। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আসলে আপনার প্রশ্নের জন্য আমাদের বেশ কয়েকজন কিছু নাই টেলিফোনে অপেক্ষা করছেন, তাদের ফোনগুলো নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি নজরুল বলছি জামাইকা থেকে। জি, আমি মঈন ভাইয়ের কাছে, মঈন ভাইকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। মঈন ভাইকে আমি চিনি। মঈন ভাইয়ের কাছে একটা প্রশ্ন, আমার মায়ের জন্য আমি অ্যাপ্লাই করছি এবং ভিসা ফি দেওয়া হয়ে গেছে, কাগজপত্র দেওয়া গেছে, অ্যাপ্রুভাল হয়েছে, আজ 5 মাস, এখন আমাকে ডাকতে আছে না। কবে অ্যাপ্লাই করেছিলেন?
অ্যাপ্লাই করতে অনেক দিন হয়। ধন্যবাদ। আপনি ফার্স্ট কিছু না, আপনি অপেক্ষা করেন। আপনার তো ফার্স্ট প্রেফারেন্স ক্যাটাগরি, এখানে তো কোনো ইয়া নাই না, ভাই বোনের জন্য তো না, ওনার মায়ের জন্য। ও, মায়ের জন্য। ভিসা নাম্বার অ্যাভেলেবল, অলওয়েজ অ্যাভেলেবল। এখন শুধুমাত্র আপনি পড়েছেন কি ওই সমস্যাটা পড়েছেন যে ব্যাকলগে পড়ে গেছেন, কিন্তু এটা আপনার এনি টাইম ডাকতে পারে, মেবি একটু কালকে ডাকতে পারে, 1 সপ্তাহ 2 সপ্তাহ লাগতে পারে, বা বেশি দিনও লাগতে পারে। আপনার অপেক্ষা করা ছাড়া কোনো কিছু করার না। ইফ ইউ ওয়ান্ট টু এক্সপারেট, আমরা কেস এক্সপারেট খুব ভালোভাবে করি। যদি আপনার কোনো গ্রাউন্ডস থাকে, মায়ের বয়স বেশি হয় বা মনে করেন চিকিৎসার প্রয়োজন হয় এখানে, উই ক্যান এক্সপারেট ইট, দেয়ার ইজ এ গুড চান্স। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার টেলিফোনের জন্য। আহমেদ খোকন আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন। আর সুমন মিয়া একটা প্রশ্ন রেখেছেন, তার প্রশ্নটি একটু জবাব দিইনি। তিনি বলছেন অ্যাসাইলাম উইন করেছেন 15 মাস, বাট আমি গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করি নাই, কত দিনের মধ্যে করতে হবে? ধন্যবাদ। সাধারণত আমরা বলি কি, অনেকেই মিসআন্ডারস্ট্যান্ড করেছিল লটার প্রথম দিকে। বলা হয় যে অ্যাসাইলাম ফাইল করার 1 বছর পরে গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে হয়। তো অনেকে এটা ভাবছিল যে এটা অ্যাসাইলাম উইন করার 1 বছর পরে, আসলে ফাইল করার 1 বছর পরেই করা যায় কোর্টে যাওয়ার পরে। তো আপনি উইন করার পরে যেটা আমাদের কেসগুলো অনেক বছর পেন্ডিং থাকে, সো আপনি উইন করার পরের দিনে ফাইল করতে পারেন এর জন্য, কিন্তু আসতে সাধারণত বছরখানেক সময় লেগে যায়। সো আপনি এখনো ইচ্ছা করলে ফাইল করতে পারেন গ্রিন কার্ডের জন্য, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস জাস্ট। উনি তো অ্যাসাইলাম উইন করেছে, উইন করেছে, কিন্তু এখন ফাইল করতে পারে স্ট্যাটাস, গ্রিন কার্ডের জন্য ফাইল করতে পারে। হ্যাঁ, সেটাই, যেদিন উইন করেছে ওই দিনই তো করতে পারে, তার মধ্যে 15 মাস চলে গেছেন, উনি করেন। উনি ভাবেছিল, উনি হয়তো যে লয়ারের কাছে ছিল, লয়ার হয়তো বলছে 1 বছর পরে করতে হয়, কারণ অনেক সময় বোঝার একটু ভুল থাকে, বা বললাম না একই ল অফিসে কার সাথে কথা বলে, এটা একটা ফ্যাক্টর, এবং লয়ার সবসময় কথা বলে কিনা। অনেক ধন্যবাদ সুমন মিয়া। আসলে আপনি অনেক আগেই এই আপনার গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারতেন, যতদিন সময় চলে গেছে এতদিন হয়তো গ্রিন কার্ড পেয়ে যেতেন। তো যেই হোক, যেটাও গেছে, আপনি পারলে কালকে এটা করে দেন। আশফাক মাহমুদ তিনি বলছেন F4 এ অ্যাপ্লাই করা আছে এবং 260 ফর্ম সাবমিট করা হয়ে গিয়েছে, এই মুহূর্তে কি আমি বিয়ে করতে পারি কি না? আমার এজ আউট হয়ে গিয়েছে। F4 এ আপনি যদি এজ আউটের কথা, মানে আপনি হচ্ছেন প্রিন্সিপাল বেনিফিশিয়ারি, আপনি ডেরিভেটিভ বেনিফিশিয়ারি। তা আপনি এজ আউট হয়ে যদি আপনি জেনেই থাকেন, তো আপনি আর এটাতে আসবেন না। যদি এখনও কনফিউজ থাকেন, আপনি অ্যাটর্নির সাথে কথা বলেন, সে বলতে পারো আসলে এজ আউট হয়েছেন কি না। আর যদি এজ আউট হয়ে থাকেন, আপনি এই বেনিফিটে এইটাতে আপনি আসতে পারবেন না, পিরিয়ড। এখন আপনি বিয়ে করলে আপনার মা বাবা আপনার জন্য পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারবে না। মা বাবা যদি গ্রিন কার্ড নিয়ে আসে, তারা আপনার সিটিজেনশিপ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনার জন্য, আর তারা অ্যাপ্লাই করতে পারবে না। ইটস আপ টু ইউ। আপনি বিয়ে করতে কোনো বাধা নাই, কিন্তু ইমিগ্রেশন বেনিফিট পাবেন কিনা এটা হচ্ছে আপনার প্রশ্ন। এটা আপনি বিয়ে করলে নেক্সট 5 ইয়ার্স মা বাবা আসার পরে সিটিজেন হওয়া পর্যন্ত তারা আপনার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এটা আপনার চয়েস, বিয়ে করবেন কি করবেন। অনেক ধন্যবাদ আশফাক মাহমুদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি সুমন বলছি, জি, জ্যামাইকা থেকে। অ্যাটর্নি সাহেবের সাথে আমার একটা প্রশ্ন ছিল যে আমার বাবা মার জন্য আমি অ্যাপ্লাই করছি এবং ওনাদের ইন্টারভিউ হয়েছিল লাস্ট ইয়ারে সেপ্টেম্বরে। তো এখন ইন্টারভিউর সময় আমার বাবাকে একটা ব্লু পেপার ধরায় দেয়, বলে যে 221G অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস সামথিং কিছু একটা পেপার ধরায় দেয়। আর ওনার লাস্ট 15 ইয়ার্সের ট্রাভেল হিস্টোরি জানতে চেয়েছিল, এবং ওখানে লেখা ছিল উইদিন এ উইক আমাকে রেসপন্স করতে হবে, এবং আমি ভাবি ওদের যে ইনস্ট্রাকশন অনুযায়ী রেসপন্স করে দিই, ওনার হিস্টোরিগুলো আমি পাঠাই দিই। তো পাঠাই দেওয়ার পর আজকে প্রায় অলমোস্ট ইয়ার হয়ে গেল, কোনো ধরনের রেসপন্স পাচ্ছি না যে এটা কি ওনারটা কি, এবং যার কারণে আমার মারটা তখন দিতে চেয়েছিল, বাট আমার মা নেয় নাই, কারণ হচ্ছে বলছি যে একসাথে আসবে। এখন দুইজনেরটাই কাইন্ড অফ লাইক কোনো আপডেট নাই, বলছিল যে এখন আপনার কি করণীয় এটাই হচ্ছে জানতে চান, এই তো? জি জি, ধন্যবাদ। আপনি যা করণীয় মাঝে মধ্যে ইমেল করবেন, যোগাযোগ করবেন। যদি আপনার কোনো অ্যাটর্নি এনলিস্টেড থাকে, অবশ্যই অ্যাটর্নির মাধ্যমে ওকালতনামা আমরা G20 এর মাধ্যমে যদি করেন, তারা বুঝবে যে আপনি একজন অ্যাটর্নি, আপনার এটা ফলো আপ করতেছে। আমরা এই ক্ষেত্রে লিগেল নোটিশ দিয়ে থাকি, জানার চেষ্টা করি আসলে এটার অবস্থা কি। তারা মাঝে মধ্যে আমাদেরকে জানায় যে এটার এই অবস্থা। সো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ের সময় লাগতে পারে, কিন্তু আপনাকে অপেক্ষা করতে পারে। যদি মনে করেন যে সেফ সাইডে একটু ইনভলভ থাকতে চান, একজন অ্যাটর্নিকে আপনি
নিয়োগ করে অ্যাটর্নির মাধ্যমে লিগ্যাল নোটিস দেয়, তারা একটু গুরুত্ব দেবে যে এটা একজন অ্যাটর্নি ফলো আপ করতেছে। অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংটা অনেক কারণে হতে পারে, এমনও হতে পারে তার যে ডকুমেন্ট আপনারা জমা দিয়েছেন হয়তো সঠিক দেন নেবে, তারা এগুলো ভেরিফাই করতেছে ডকুমেন্টগুলো সঠিক ছিল কিনা বা কোনো ধরনের ফ্রড আছে কিনা, অথবা ওনার ব্যক্তিগত হিস্ট্রি হতে পারে যেটা হয়তো ওনাকে কোনো সময় আপনারা বাংলাদেশের ক্ষেত্রে তো অনেক কিছু বলতে হয় যে যদিও এটা নাই, যে আমি বুঝতেছি হয়তো নিষেধাজ্ঞার মধ্যে আছে কিনা, যে লিস্টগুলো আছে যে সেন্সরের মধ্যে আছে কিনা, ওগুলো অনেক সময় দেখতে পারে। বাংলাদেশে এমন একটা দেশ সবার নামগুলা খুবই কমন নাম এবং জন্ম তারিখও এত কমন, বিশ্বের কোন দেশে হয়তো মোহাম্মদ রহমান, মোহাম্মদ এফ রহমান, মানে সাপোজ একটা এক্সাম্পল যে মোহাম্মদ এফ রহমান জানুয়ারি 1, 1971 জন্ম, এই নাম খুঁজলে আপনি কয়েকশো জন পাবেন, অনেকের বাবার নামও সব মিলে যায়। সো বেসিকলি এইসব কারণে হতে পারে, অথবা ওনার যদি কোনো সোশ্যাল মিডিয়ার পোস্টিং এমন কিছু থাকে যে সন্দেহজনক বা যেটা মানে সচরাচর আমেরিকার পলিসির বাইরে, তখন তারা ওনাকে সিস্টেমে রাখতে পারে, অপেক্ষা করতে হবে আপনাকে। তো আপনার উচিত হবে একজন অ্যাটর্নির সাথে কথা বলা, অথবা তার মাধ্যমে একটা নোটিশ সাইন করা যে অ্যাটর্নি একজন ফলো আপ করতেছে। এটা অনেক ধন্যবাদ। তবে এক্ষেত্রে আপনাকে একটি প্রশ্ন করব, সেটি এই সুমন সাহেবের বাবা মায়ের বিষয়টিতে যেমন আছে তেমনিভাবে অন্যরাও যাতে সেটি করুক বা না করুক, কোনটা হবে সেটি, যেমন উনি বললেন যে বাবা মায়ের ক্ষেত্রে বাবারটা তার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে পাঠিয়েছে, তাই না, প্রসেসিংয়ে ফেলে দিয়েছে, মায়েরটার ক্ষেত্রে ছিল না। সেক্ষেত্রে কি ওনার মায়ের ভিসাটা নিয়ে নেওয়া উচিত ছিল না এটা ভালো ছিল? বাবা মা হচ্ছে কি দুইটা সেপারেট পিটিশন, বাবা মা কখনো একসাথে হয় নাই, কারণ বাবার একটা আবেদন, মার আর একটা আবেদন, যেহেতু উনি সিটিজেন হিসেবে অ্যাপ্লাই করছে, এটা ভিন্নভাবে দেখা হবে। এবং না যে উনারটা হলে এটা হবে এমন না, একই পিটিশনের মধ্যে না। তো ডেরিভেটিভ বেনিফিশিয়ারি হয়তো তখন আমরা বলি যে দেখা যাক কি হয়, কিছুদিন অপেক্ষা করা যায়, এই যাওয়ার বিষয়গুলো স্পেশালি। তো ডেরিভেটিভ বেনিফিশিয়ারি না হলে এটা হচ্ছে সম্পূর্ণ সেপারেট পিটিশন, আলাদা আলাদা দেখা হবে। তাহলে সেক্ষেত্রে বোধহয় ওরা মায়েরটা নিয়ে নেওয়াই ভালো ছিল, সমস্যা নাই, উনি তো আসেও যেতে পারতো, তাই না? হ্যাঁ, তাহলে এসে চলে যেতে পারতো। এই কারণে প্রশ্নটি করলাম, শুধু ওনার জন্য নয়, সুপ্রিয় দর্শক আপনাদের ক্ষেত্রেও আরও অনেকের ক্ষেত্রে যদি কখনো এই ধরনের সমস্যা আসে, যাদেরটা পাওয়া যায়, যাদেরটা পাওয়া যায় সেটি তৎক্ষণাৎভাবে ভিসাটি নিয়ে নেবেন, যারটা হচ্ছে না সেটা অটোমেটিক্যালি কোনো না কোনো সময় আসবে। সে সময় দেখা যায় যে দুজনেরটাই লকড হয়ে যাচ্ছে বা দুজনেরকেই অনেক সময় দেরি হচ্ছে। এই কারণে এই প্রশ্নটি করেছিলাম যে অনেকের ক্ষেত্রে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ সুমন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম, আমি শাহিন ইসলাম। জি, আমার অ্যাটর্নি সাহেবের কাছে প্রশ্ন, আমি 2019-এ আমার ছেলেদের জন্য মানে ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছি, তারা ম্যারিড এবং বাচ্চাও আছে, তো তাদের কতদিন লাগবে এই জিনিস জানার জন্য? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মঈন চৌধুরী। 2019 আপনি তো হয়তো জানেন, আপনারা F3-তে এখন 2010 সাল চলেছে, আপনাকে মনে করতে হবে এর থেকে আরো 9 বছর 10 বছর লাগবে করতে হবে, যদি এখনকার গতিতে যদি না আরো বেশি গতিতে না চলে, আর ধীরে গতিতে চলতে পারে, অথবা আবার এটা একটু দ্রুত গতিতে চলতে পারে, মাঝে মধ্যে চলে, সো আপনি অপেক্ষাই করতে হবে। অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আপনার প্রশ্নের জন্য বুঝতেই পারছেন যে আরও অনেক দিনই অপেক্ষা করতে হবে। তো আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওজন পার্ক থেকে বাবুল বলছিলাম। জি, আচ্ছা, আমি 2015 সালে ভিজিট ভিসায় আমেরিকায় আসছি 15ই মার্চ। জি, এক বছর পরে আমি মার্চের 2016 এক বছর পরে আমি অ্যাসাইলাম করি। এরপরে এই অ্যাসাইলামটা আমার স্থগিত, আজ পর্যন্ত স্থগিত। আমি জানতে পারলাম 10 বছর পূর্ণ হলে নাকি রিমুভাল করে নাকি গ্রিন কার্ডের জন্য আবেদন করা যায়। অতএব আমার হিসাবটা কি কখন 2015 হবে নাকি 16 থেকে হবে, এবং যদি এটা হয় আমার কখন অ্যাপ্লাইয়ের জন্য রেডি করতে হবে কাগজপত্র বা
আমি অ্যাটর্নির সাথে যোগাযোগ করতে পারি? দুইটা প্রশ্ন আছে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। খুব সুন্দর প্রশ্ন। এই প্রশ্নটা সব সময় পাই। আপনারা আমাদের সাথে দেখা করার জন্য $100 ফি দিয়ে দেখা করেন। আজকে টিভির মাধ্যমে সবাই শুনে রাখেন। আর যদি মনে করেন যে প্রশ্নের উত্তর সঠিক হয়েছে বা ভালো লেগেছে, আপনারা যার যার ধর্মীয় প্রতিষ্ঠানে ডোনেশন করে দিন। আমি জাস্ট ওপেনলি বলি, এটা ধর্মীয় প্রতিষ্ঠানে ডোনেশন করে দিন। সো যেটা প্রশ্ন হচ্ছে, আপনার প্রশ্ন ছিল আপনি 10 বছর এখানে, এই 10 বছর আপনার জন্য না, এই 10 বছর হচ্ছে যারা নতুন যে লটা, যেটা এই লটা হচ্ছে 10 বছর যারা এই দেশে থাকে আনইন্টারাপ্টেড, কোনো এনটিএ পায় নাই, কোর্টে যায় নাই। এটা আপনার ক্ষেত্রে মতো হতে পারে, কিন্তু তাদের ইউএস সিটিজেনকে বিয়ে করতে হবে। যদি আপনি বিয়ে না করে থাকেন ইউএস সিটিজেন এই 10 বছরের ভিতরে, ওই আপনি আউট, আপনি এর স্বপ্ন দেখার দরকার নাই। আর আপনার যেটা বলতেছেন 10 বছর, আপনি হয়তো শুনেছেন ক্যান্সেলেশন অফ রিমুভাল 10 ইয়ার্স। এটা হচ্ছে যদি আপনাকে আনইন্টারাপ্টেড এদেশে থাকেন উইদাউট এনটিএ ইস্যুড, যদি আপনাকে কোর্টের কোনো সমন দেওয়া না হয় ইমিগ্রেশন কোর্টে যাওয়ার, আর 10 বছর আমেরিকায় থাকেন, এর ভিতরে আপনার যদি আমেরিকান সিটিজেন কোনো বাচ্চা থাকে যার আপনার যে মনে করবেন যে এখানে অসুস্থ বা যাকে আপনার প্রয়োজন, তখন আপনি কোর্টের মাধ্যমেই করতে হবে। কোর্টে যখন যাবেন, এটা আপনার ফাইলটা যখন কোর্টে যাবে, তখন আপনি বলতে পারেন হ্যাঁ আমি দেশে 10 বছর ছিলাম, কোনো এন্ট্রি ইস্যু করা হয় নাই, আমার বাচ্চা অসুস্থ, আমি দেশে থাকতেই হবে, আমেরিকান সিটিজেন বাচ্চা অসুস্থ বা ওয়াইফ, আমি দেশে থাকতে হবে আমাকে। তখন তারা আপনাকে, আপনি দুইটা অপশন থাকবে, হয় আপনি অ্যাসাইলাম নিয়ে প্রসিড করা অথবা ক্যান্সেলেশন রিমুভাল নিয়ে প্রসিড করা, যে আপনার বাচ্চার কথা বলে আমেরিকান সিটিজেন বাচ্চাটার জন্য আপনি থাকা প্রয়োজন। সো এই ক্ষেত্রে আপনার কোর্টেই যেতে হবে। ক্যান্সেলেশন রিমুভাল কোর্টের মাধ্যমেই হবে। এটা আপনি কোনো কাগজপত্র জমা করার কোর্টে যাওয়ার পরে, এর আগে আপনি না। কিন্তু যদি 10 বছরের একদিন আগে যদি আপনার এন্ট্রি ইস্যু হয়ে যায়, নোটিশ পেপার কোর্টে যদি পাঠায় যে তুমি কোর্টে আসো রিমুভাল প্রসিডিংসে, তখন কিন্তু আপনি এই 10 ইয়ার্সের আওতার থেকে বাদ পড়লেন। এটা হচ্ছে ডিফারেন্ট 10 ইয়ার্স। আর এখানে আপনি 10 ইয়ার্স, দুইটা 10 ইয়ার্সের কথা আসতেছে। একটা 10 ইয়ার্স হচ্ছে যারা সিটিজেন বিয়ে করতে হবে, আর একটা 10 ইয়ার্স হচ্ছে আপনি আনইন্টারাপ্টেড থাকবেন, যে আপনার কোর্টে গেলে বলবেন যে আপনি ক্যান্সেলেশন করতে চাচ্ছেন, আপনার বাচ্চা বা আমেরিকান সিটিজেন কেউ অসুস্থ। অনেক ধন্যবাদ। ক্লিয়ার কিনা ভাই? আপনি কি ক্লিয়ার বুঝছেন নাকি? হ্যাঁ নিশ্চয়ই, আপনি বুঝে থাকলে দর্শক বুঝবে। একদম ওকে, একদম। তো অনেক ধন্যবাদ জনাব বাবুল আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনিও প্রশ্নটি বুঝেছেন এবং যেভাবে আপনাকে বলা হলো সেভাবে যদি আপনি কাজ করেন, তবে আপনি নির্বাহী আদেশে, প্রেসিডেন্টের যে নির্বাহী আদেশের বলে যে সুবিধাটা পাওয়ার কথা, ওটি আপনি পাবেন না, সেটা ব্যাপারে নিশ্চিত বলাই যেতে পারে। তবুও আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয়, আরও অনেক দর্শক আমাদের টেলিফোনে আছেন এবং ফেসবুকেও আছেন। গৌর বাসাকের একটি প্রশ্ন আছে, সেটি আমরা বলবো, তবে একটি বিরতি নিতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি মঈন চৌধুরী, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড ম্যালপ্র্যাকটিস ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ কুইন্স কাউন্টি এবং সুপ্রিম কোর্ট বারের সদস্য, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। আমাদের অনেক দর্শক টেলিফোনে আছে, তবে একটি প্রশ্ন শুধু ফেসবুক থেকে নিয়ে আমরা টেলিফোনে যাব। গৌর বসাক, তিনি লিখছেন, ইফ আই অ্যাপ্লাই টুডে ফর মাই ওয়াইফ আন্ডার দি CR1 ক্যাটাগরি ফ্রম বাংলাদেশ, হাউ মেনি মান্থস অর ইয়ার্স উইল ইট টেক ফর হার টু গেট এ ভিসা from the US Embassy in Dhaka based on the current backlog situation in immigration? এই ব্যাপারে আপনার ধন্যবাদ। যারা প্রশ্নটা বুঝতে অসুবিধা হবে তাদের জন্য বলছে, CR1 হচ্ছে কন্ডিশনাল রেসিডেন্ট। যদি আমেরিকান সিটিজেন বহির্বিশ্বে কাউকে বিয়ে করে বা এখানে কাউকে বিয়ে করে এবং যদি অ্যাডজাস্টমেন্ট এখানে ফাইল করা হয়, অথবা যদি গ্রিন কার্ডের জন্য অন্য দেশ থেকে ফাইল করা হয় I-130, তারা যদি 2 বছরের ভিতরে যদি ভিসাটা পায়, গ্রিন কার্ডটার ভিসাটা পায়,
তখন তাদেরকে কন্ডিশনাল রেসিডেন্ট দেওয়া হয়, দ্যাট ইজ কল CR1। CR1 হচ্ছে 2 বছরের পরে আমেরিকা আসার পরে 2 বছর পরে তার এটা কন্ডিশন রিমুভ করতে হয়। সো এই ক্ষেত্রে হচ্ছে মানে অলওয়েজ ভিসা নাম্বার অ্যাভেলেবল, এখানে কোনো ক্যাটাগরির প্রয়োজন পড়ে না, এটা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবে। কিন্তু বেসড অন কারেন্ট সিচুয়েশন এইখানে যদি করি আমরা 9 মাসের ভিতরে তার গ্রিন কার্ড চলে আসে। আমরা যে ফাইলগুলো করি অধিকাংশ ক্ষেত্রে ইন্টারভিউর প্রয়োজন হয় না, কারণ তারা 2 বছরটা দিচ্ছে, তারা ইন্টারভিউ ছাড়াই দিয়ে দিচ্ছে। এখন 2 বছরের আমরা করে দিচ্ছি এটা উইদাউট এনি ইন্টারভিউ, খুব রেয়ার ইন্টারভিউ হয়। সো এই ক্ষেত্রে আপনাকে 9 মাসের ভিতরে হয়ে যায়। বাংলাদেশের ক্ষেত্রে যে প্রশ্নটা করেছেন ভদ্রলোক, একটু সময় লাগার কথা, কারণ আপনারা জানেন ফাইলটা প্রসেস হইতে 9 মাসের মতো সময় লেগে যায়। তারপরে এনবিসিতে যাবে, তারপরে স্পন্সর করবেন, তারপরে দেশে যাবে, দেশ থেকে ব্যাকলগ আছে, 1.5-2 বছর তো ধরতেই পারেন। অনেক ধন্যবাদ গৌর বসাক আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। আমরা একটু টেলিফোনে যেতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নর্থ ক্যারোলাইনা থেকে নওশিন বলছিলাম। জি আচ্ছা, আমার প্রশ্ন 3টি। জি। প্রথম প্রশ্ন হচ্ছে আমি প্রথম বিয়ে করি 2021-এ, তো আমার সেটা ডিভোর্স হয়ে যায় এই বছরের জানুয়ারিতে 26 তারিখে। তো তারপরে বাবা মার পছন্দে আবার মেয়েতে বিয়ে করি। তো এখন এই ক্ষেত্রে জটিলতা থাকতে পারে কিনা সেকেন্ড স্পাউসকে আনতে? কারণ আগেরটা আমি যদি রিপোর্ট এখনো করি না, কারণ আমার কোনো জটিলতা আমি চাইনি আমার জীবনে, সেটা একটা ফ্রড ম্যারেজ ছিল। তো সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে আমাদের যারা আমরা ইউএস সিটিজেন তাদের কি কোনো অ্যালাইন নাম্বার থাকে কিনা? আর থার্ড প্রশ্নটা হচ্ছে যে ম্যারেজ সার্টিফিকেট আর নিকাহনামা যদি ইংরেজিতে করা থাকে তাহলে সেক্ষেত্রে কি বাংলাদেশের প্রেক্ষাপটে কি এফিডেভিট করা দরকার আছে কিনা? অনেক ধন্যবাদ নওশিন আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ নওশিন। আমি জানি না আপনার প্রথম বিয়েটা কিভাবে ডিভোর্স হয়েছিল। যদি আমেরিকায় ফ্রড হতে পারে, সাধারণত আমরা সবসময় বলেই থাকি যে ফ্রড গুলা হওয়াটাই স্বাভাবিক। এখন যদি একটা 5 বাচ্চার মাকে কেউ যদি ইয়াং ছেলে বিয়ে করার প্রস্তাব দেয়, তার দায়িত্ব গ্রহণ করবে, আর সে মনে করে যে আমার সাথে প্রেম করছে, সে তো বিশ্বাস করাটাই প্রথমে ভুল। যে 20 ইয়ার্সের একটা ছেলে যদি 5টা বাচ্চার মারে 40 বছরের মেরে বিয়ে করতে চায়, সে তো বোঝা উচিত যে এটা ইমিগ্রেশনের জন্য। তো ইমিগ্রেশন এটা বুঝে, এবং আপনাদের বয়সের ব্যবধান যদি খুব বেশি হয়, তারা অনুমান করতে পারে এটা হচ্ছে সে ফ্রড হইতেই পারে, স্বাভাবিক। আর আপনারা তখন সমস্যা হয় কি, অ্যাপ্লিক্যান্টরাই প্রথমে এমন ডকুমেন্ট প্রডিউস করে যে শপথ করে বলে এই না সেই না এই হবে সে, তখন ইমিগ্রেশন বিশ্বাস করতে বাধ্য হয়। তখন আবার আপনারাই বলবে, আবার যখন ছেড়ে চলে যায় তখন বলবেন এটা ফ্রড ছিল, বাট ইউ আর ইনভলভড উইথ দিস ওয়ান। সো এই ক্ষেত্রে আমরা যে ফ্রড হলে আপনার ফ্রড রিপোর্ট করা উচিত, আমরা এই রিপোর্টিংগুলো করে থাকি। যদি কেউ মনে করেন যে আপনাকে শুধুমাত্র গ্রিন কার্ডের উদ্দেশ্যে সে বিয়ে করেছিল, দ্যাট ইজ কল ম্যারেজ ফ্রড। তো ম্যারেজ ফ্রডটা হচ্ছে একটা ক্রাইম। আপনি যখনই বুঝবেন ম্যারেজ ফ্রড, তখনই আপনার অভিযোগটা করা উচিত। ডিভোর্স হোক বা না হোক, বা ডিভোর্সে বা বিয়ে থাকা অবস্থায় করা যায়। ম্যারেজ ফ্রড ইসে আমেরিকান সরকারি সবসময় বলে থাকে যে ম্যারেজ ফ্রডটা রিপোর্ট করে থাকেন। এই ক্ষেত্রে অপরপক্ষ পরবর্তীতে কাউকে সে নিয়ে আসার জন্য বা তার গ্রিন কার্ড রিনিউ করার জন্য প্রবলেম হয়, এবং হওয়াটা উচিত। কারণ বিয়েটা সবসময় বলে থাকে আমি হতে হবে গুড ফেথ ম্যারেজ। হয়তো পরের দিনে বিয়ে না টিকতে পারে, কিন্তু আপনি যদি মনে করেন সে শুধুমাত্র গ্রিন কার্ডের জন্য বিয়ে করছে, ইটস এ ফ্রড। কারণ আপনার কাছে প্রশ্ন তো আমি আর করতে পারছি না, রিপিট ব্যাক আসবে না। এখন যদি আপনার প্রথম বিয়েটা আপনি ওই ভদ্রলোককে নিয়ে আসছেন গ্রিন কার্ড দিয়ে, তার গ্রিন কার্ড হয়তো 2 বছরের পেয়েছে, 21 সাল থেকে 23 সালে পাওয়ার কথা। যদি আপনার ম্যারেজটা যদি রিজলিউশন এখানে হয়ে থাকে, রিজলভ যে মানে ডিভোর্স যদি এখানে হয়ে থাকে, তাহলে তো এইখানের আইনের পরে আপনি বিয়েটা কিভাবে করেছেন এটা বিষয়। আর যদি অনেকে ফ্রড করে আবার দেশে ডিভোর্স দিয়ে দিচ্ছে উইদাউট নোয়িং এনিথিং,
যদি আপনি না জানেন, পরে যদি ওই পক্ষ বলে যে সে আপনাকে আপনার ডিভোর্সটা সে জানে না, সে কিন্তু আপনার এই বিয়েটা ডিভোর্সটা কিন্তু হলো না, কারণ সে 1 বছর পর এসে বলতে পারে এই ডিভোর্সটা মানি না, কারণ আমি প্রপারলি নোটিশ পাই নাই। এই জন্য ডিভোর্সের প্রতিটা স্টেটে, আমেরিকার প্রতিটা ডিভোর্সের হচ্ছে পার্সোনাল সার্ভিস। যদি কাউকে কেউ ডিভোর্স দিতে হয়, পার্সোনাল সার্ভিস দিতে একজন ভদ্রলোক প্রসেস সার্ভার হাতে হাতে যে পৌঁছাবে যে হ্যাঁ এই ডিভোর্সটা তোমাকে, এই ভদ্র মহিলা ভদ্রলোকের ডিভোর্সটা পৌঁছানো হয়, সেজন্য অস্বীকার করতে না পারে, ও লোক এফিডেভিট দেবে। আর যদি কেউ দেখা যায় ভালো লাগলো না, আপনি ডিভোর্সের প্রসেস করে দিলেন আপনার মতো করে, সে পাইলে না পারলে জানে না। অনেক ধরনের কিন্তু কাহিনী হচ্ছে এখানে। অনেকের ভিসা রিজেক্ট হচ্ছে কারণ ডিভোর্সটা প্রপারলি না করে আপনারা তাড়াহুড়ো করে একটা বিয়ে করে ফেলছেন। সো দ্যাট ইজ, ওই পক্ষ যদি 1 বছর পরে সে যদি কমপ্লেন করে আমি ডিভোর্সটা আমি জানতাম না, আমি সার্ভিসটা প্রপারলি হয় নাই, তো আপনার পরবর্তী বিয়েটা কিন্তু হ্যাং হয়ে রইল, বিয়েটা কিন্তু প্রপারলি হয় নাই। সো জিনিসটা মাথায় রাখবেন, এইসব ক্ষেত্রে কোনো সময় তাড়াহুড়ো করার সুযোগ নেই, তাড়াহুড়ো করবেনও না, বা কাউকে বলবেন যে আমার কাগজটা বানিয়ে দেন বা দিলেই হলো। নো, এনিবডি ক্যান কাম ব্যাক আফটার 1 year 2 year প্রসেস, অনেক বছর পরে এটা রিভাইভ করতে পারে। সেই ক্ষেত্রে আপনার উচিত হবে একজন অ্যাটর্নির সাথে সরাসরি যে কথা বলা, অথবা ফোনে কনসাল্ট করা উইথ পেমেন্ট। সস্তার 3 অবস্থা, সস্তায় কথা বললে 2 মিনিট কথা বলে আপনি ভাববেন যে হয়তো আমার তথ্য পেয়ে গেছি, আসলে আপনি কিছুই পাবেন না। তো ক্ষেত্রে আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা খুব খুব সতর্কতার সাথে ইমিগ্রেশন, অনেকের কাছে মনে হচ্ছে কথাগুলো, অনেকের কাছে রানা ভাই আমি অনেকের কাছে মনে হচ্ছে কথাগুলো খুবই ফানি, রাইট? কিন্তু ইটস নট ফানি এট অল। কারণ অনেকের কাছে জীবন মরণ সমস্যা, সে বিয়ে করছে, সেকেন্ড বউ আনতে পারতেছে না, বা সেকেন্ড হাজবেন্ড আনতে পারছে, 10 বছর পেন্ডিং। তারা তাকে সন্ধ্যার মধ্যে ভালো লাগছে। তোমার কি ব্যবসায়ী কি এটা, শুধু বিয়েই করো আর ছেলে বাবা নিয়ে আসো? নো। সো এটা আপনার বুঝতে হবে, এত তাড়াহুড়ো করার কিছু নাই, এখানে আপনারা সতর্ক সাথে করতে। আরেকটা মানে ওটার রিপোর্টটা করা উচিত ওনার, এখনো উনি বলতে পারেন না। প্রশ্ন ছিল, আরেকটা ওটা প্রশ্ন ছিল যে ইউএস সিটিজেনের কোনো এলিয়ান নাম্বার থাকে, ইউএস এর এলিয়ান নাম্বার থাকে যদি আপনি ন্যাচারাল সিটিজেন হন। যদি আপনি বাই বর্ন সিটিজেনের কোনো এলিয়ান নাম্বার থাকে না, বাট ইফ ইউ আর ন্যাচারালাইজ ইউএস সিটিজেন, জন্ম না হয়ে থাকে আমেরিকায়, আপনি ন্যাচারালাইজের মাধ্যমে সিটিজেনশিপ নিয়ে থাকেন, আপনার সিটিজেনশিপের উপরে হাতের ডান দিকে দেখবেন এ নাম্বার লেখা থাকে 9 ডিজিটের, ওটা আপনি দেখতে পাবেন। আর ওনার আরেকটা প্রশ্ন ছিল যে ম্যারেজ সার্টিফিকেটটা ইংরেজিতে আছে, সেটা কি বাংলা করার কনটেক্সটে এই ধরনের কি একটা প্রশ্ন? আমি আবারও বলছি, আপনাকে যেই দেশের যে নিয়ম সেই নিয়মেই করতে হবে, আপনি নিজের মনে করে কিছু বানাবেন না। বাংলাদেশের নিয়ম অনুযায়ী বইতে বাংলা থাকে, বাংলাটাকে আপনি ইংলিশ করেন। এখন আপনার জন্য তো আর এরা ইংলিশ করে বানায় নেই, পুরো বইটা আপনার জন্য ইংলিশ বানায়, যে আপনি আমেরিকাতে বলছে আপনার জন্য সব ইংলিশ থাকবে। নো। সো কথাগুলো আপনার কাছে হয়তো কঠিন মনে হবে, কিন্তু আমি আবারও বলি, যেই দেশের যে, আপনি যে স্পেনে কাউকে ডিভোর্স দেন, স্পেনের অনুযায়ী হতে হবে। আমাদের সময় কম, আমরা সংক্ষেপ করি কারণ আরো দর্শক আছেন। তো আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ নওশিন। সুপ্রিয় দর্শক, কে আছে টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ভাই, অ্যাটর্নি সাহেবের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি আমার ফ্যামিলির জন্য I-730 অ্যাসাইলাম উইন করে I-730 জন্য অ্যাপ্লাই করছিলাম। করার যখন তারা অ্যাপ্রুভ করছে, অ্যাপ্রুভ করার 50 দিন পরে তারা ইউএস ভিসা প্রসেসিং সেন্টারে পাঠাইছে। এখন আমার এই কেসটা ইউএস ভিসা প্রসেসিং সেন্টারে 53 দিন হয়ে গেছে, এখনো কোনো আপডেট হয় নাই। এখানে সময় কতটুকু লাগে? আর সেকেন্ড বিষয় হচ্ছে আমি এখনো গ্রিন কার্ডের অ্যাপ্লাই করি নাই, তো এটাই কি আমার ওই যে I-730 যে অ্যাপ্লিকেশন করছিলাম ওইটাতে কোনো এফেক্ট করবে? আমি এই বিষয়টা জানতে চাচ্ছিলাম, যদি দয়া করে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আপনার নিশ্চয়ই একজন অ্যাটর্নি ছিল, যেহেতু আপনি অ্যাসাইলাম উইন করেছেন, নিশ্চয়ই একজন অ্যাটর্নি ছিল। অ্যাটর্নি আপনাকে অ্যাডভাইসগুলো অবশ্যই দিয়েছে। তারপরেও বলছি, আপনারা হয়তো জানতে যাচ্ছেন একই ধরনের কথা আমরা বলি কি না, আপনারা টেস্ট করছেন ইয়াতে, নিউজ মিডিয়াতে, ইটস ফাইন, সমস্যা নাই। আপনার এইসব ক্ষেত্রে কোনো ধরনের ব্যাকলগ থাকলো, এগুলো হচ্ছে খুব ইমিডিয়েট। কারণ আপনারা যখন অ্যাসাইলাম উইন করেন তখন ধরা হয় যে খুব তাড়াতাড়ি আপনার ফ্যামিলি এখানে ইন ডেঞ্জার আছে, তারা তাড়াতাড়ি দিয়ে দেয়। আপনারা ফলো আপ করেন, হয়তো শীঘ্রই হয়ে যাবে, কিন্তু ব্যাকলগটা তো কারো হাতে না। আর আপনি যদি এখন যদি গ্রিন কার্ডে অ্যাপ্লাই করেন, গ্রিন কার্ড যদি আপনার হয়ে যায়, অ্যাপ্লাই করার মধ্যে বাধা নেই, গ্রিন কার্ড যদি আপনার অ্যাপ্রুভ হয়ে যায় এবং হাতে যদি গ্রিন কার্ড পেয়ে যান, তখন কিন্তু আপনি ওই I-730 হবে না, তখন করতে হয় I-130। সো অনেক ক্যাটাগরিটা
জানলে তারা একটু চেঞ্জ হয়ে যেতে পারে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। সময়ও নাই, আর দর্শকের লাইনটা কেটে গেছে, তো আমাদের হাতে সময়ও নেই, সময়ের দড়িতে বাঁধা আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনি অনেক ব্যস্ত মানুষ, সেই ব্যস্ততা উপেক্ষা করে এবং আজকে আপনার আগেও বলেছি জন্মদিনের অনুষ্ঠান উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। এবং আজকে কেন জানি দর্শকরাও অনেক আমাদেরকে টেলিফোন করেছেন, অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই। আমি একটা কথা জাস্ট একটু বলতে হয়, অনেকেই প্রশ্ন করেন যেহেতু আমি ক্ষতিপূরণ মামলা খুব বেশি অ্যাডভার্টাইজমেন্ট মিলিয়নস অফ ডলার ক্ষতিপূরণ আদায় করে দিচ্ছি, সবসময় বলে থাকি এবং ইটস ট্রু। তো অনেকেই মনে করেন ইমিগ্রেশন স্ট্যাটাস না থাকলে মনে হয় তাই ক্ষতিপূরণ আদায় করতে পারবে না, এটা কিন্তু সত্য না। আপনি রিগার্ডলেস অফ ইমিগ্রেশন যেই স্ট্যাটাসে থাকেন না কেন, আপনি যদি অবৈধ হন বা আপনি বৈধ হন বা আপনি ট্যুরিস্ট হন বা আপনার ডিপোর্টেশন থাকে, আপনি যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কেসে দুর্ঘটনায় পতিত হন তাহলে সেক্ষেত্রে ক্ষতিপূরণ পেতে পারেন। কন্ট্রাক্ট আস। অনেক অনেক ধন্যবাদ জনাব মঈন চৌধুরী আপনাকে আবারও। সুপ্রিয় দর্শক, আজকে আমরা অনেকগুলো বিষয়ে কথা বলেছি, অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছি এবং ঢাকার আমেরিকান এম্বাসির ইমিগ্রেন্ট ভিসার পরিস্থিতি নিয়েও আমরা কথা বলেছি, কি করণীয় আছে, এজ আউট হয়ে গেলে কি করতে হবে, এবং যেটা আমরা বলেছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে গেলেও কী করতে হবে, সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। আশা করি আপনাদের আজকের অনুষ্ঠান যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।